আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভালোবাসার আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। অনেক দিন পর আজ আমার প্রিয় আপুদের সাথে গোলাপটি তৈরি করা শেয়ার করছি। তবে গতকালও কিন্তু গোলাপটি তৈরি করা হয়েছে বাসায়। এখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, এরপর এখানে নিব পরিমাণ মতন লবণ। এই তো এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুবই সহজ এবং ঝটপট হয়ে যায় সেটা বলবো না, একটু সময় লাগে যখন রুটিগুলো তাওয়াতে ছাকতে হয়। তবে এই যে ব্যাটার রেডি করছি, এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতর হয়ে যায়। অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম ঘনত্ব রেখে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন রুটিগুলো তৈরি করে নিব। আমার কাছে মনে হয় গোলা রুটি তৈরি করার জন্য এই ননস্টিক তাওয়াগুলো নিলেই ভালো হয়, তাহলে রুটিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এদিকে আমি তাওয়াতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, এরপর পরিমাণ মতন ব্যাটার দিয়ে এই যে গোল করে একটা রুটি শেপ করে নিয়েছি। তবে রুটিগুলো কিন্তু একদম পাতলা হবে না আর একদম মোটাও হবে না। আমরা সাধারণত হাতে বেলে যেই রুটিগুলো তৈরি করি সেই পুরুত্ব অনুযায়ী আমি রুটিটা রেখেছি। আর এই যে ফুলকো ফুলকো রুটি হয়েছে। তবে এই রুটির পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়েছে, রুটিটা অনেকটা সময় নিয়ে ভাজতে হয়েছে, তারপর কিন্তু ফুলকো হয়েছে। তবে আজ এতভাবে বলার কি আছে, আমার আপুরা বলতে পারেন। যখনই আমি এই গোলাটি তৈরি করা আমার আপুদের সাথে শেয়ার করি, তখনই দেখা যায় কি যে দুই একটা করে কমেন্ট আসে আপুদের, কিরকম হবে, কিরকম টেস্ট, হাতে বেলা রুটির মতন কি হয় গোলা রুটি। তো আজ এই জন্য এত কিছু বলা। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রুটিগুলো যদি ভাজা হয়, আমরা যে হাতে বেলে রুটি তৈরি করি দেখতে কিন্তু সেম সেরকম হয়, এবং টেস্টটা আমি বলবো না সেরকম হয়। যারা একটু নরম রুটি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। আমার ছেলে যেহেতু এই রুটিটা পছন্দ করে, তো বাচ্চা মানুষ একটু নরম রুটি তো পছন্দ করবেই, এই জন্য তার জন্য ঠিক আছে। আর আমার কাছে তো সেরকম কিছু যায় আসে না, হোক যেরকম একটা হলেই হয়েছে। রুটি রুটি তো আমার কাছে কোনোটাই পছন্দ না, এই জন্য বলছি আর কি। যেসব আপুদের গোলা রুটি নিয়ে এত প্রশ্ন, তারা আমার কাছে মনে হয় যে একদিন বানিয়ে দেখতে পারেন কিরকম হয়। যদি ভালো না লাগে তাহলে আর বানাবেন না। তাছাড়া আমি কিন্তু প্রতিদিন এভাবে ফুলকো ফুলকো রুটি তৈরি করি না। ফুলকো তৈরি করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। ফাঁকিবাজি নাস্তা যেহেতু তৈরি করব, তো এত ফুলকো দরকার কি। আজ যেহেতু আমার আপুদের প্রশ্নের উত্তর দিয়েছি, সেই সাথে ফুলকো হয় কিনা সেটাও দেখিয়ে দিয়েছি। এই জন্য একটু কষ্ট করে আপুদের জন্য ফুলকো তৈরি করে নিয়েছি। আমার এক ভালোবাসার প্রিয় আপু বলেছিলেন আমি যেন রুটি ছেঁকে ছিদ্রযুক্ত কোনো ঝুড়িতে রাখি, না হলে রুটিগুলো নিচ থেকে ছিঁড়ে যায়। তো এই যে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু কোনো রুটি নষ্ট হয়নি বা ছিঁড়ে যায়নি। অল্প রুটি তো, এই জন্য কোনো সমস্যা হয় না। রোজার ভিতর আলমারিটা যে গুছিয়ে রেখেছিলাম সেভাবে আছে। কিছু কিছু জিনিসের দিকে তাকালেই কোনো মানুষের শূন্যতা অনুভব করা যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। তো যে এই আলমারি এলোমেলো করবে সেই মানুষটাই নেই। তো এই জন্য কিন্তু আলমারিটা যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেভাবেই আছে। গত ভিডিওতে আমার এক প্রিয় আপু জানতে চাইছিলেন যে ভাইয়া কি বাসায় আছে কি না। তিনি কিন্তু বাসায় নেই, আর এতদিন কখনো থাকবেনও না। বাসায় থাকলে হয়তো আপুদের সাথে শেয়ার করা হতো বা বলা হতো। এদিকে রানারটা আয়রন করে নিচ্ছি। রানারটা যেহেতু সুতি কাপড়ের, এই জন্য যখনই ওয়াশ করা হয় আয়রন ছাড়া টেবিলে বিছানো সম্ভব হয়ে ওঠে না। আমার এক প্রিয় আপু সাদিয়া ঘর সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন। তো আপুর কমেন্টটা অনেক দিন আগের ছিল। আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, তোমার ডাইনিং টেবিলের রানারগুলো কি কাপড় দিয়ে বানাও, একটু জানিয়ে দিও প্লিজ। রানার তৈরির জন্য যখন আমি কাপড় বাছাই করি তখন চেষ্টা করি যে কাপড়গুলো যেন একটু মোটা হয়। তাছাড়া কটন কাপড় দেখে আমি কাপড়টা বাছাই করি। অনেক 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 ভালোবাসা প্রিয় আপু। কমেন্টটা পড়তে এবং উত্তরটা দিতে অনেক দেরি হয়ে গেল। ভিডিও রিলেটেড যখন যে কমেন্টটা আসে তখন কিন্তু সেই কমেন্টের উত্তর দেওয়া হয়। আর যেমন এই তো রানার বিছিয়েছি, সেই সাথে টেবিল ক্লিন করেছি। আমার প্রিয় আপুর প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। টেবিলের লুকটা একটু পরিবর্তন করেছি। তো বাসার একটু পরিবর্তন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওয়ারড্রোবটার এই নকশার মাঝে অনেক বেশি ময়লা আটকে আছে, এগুলো আজ ক্লিন করব। ডোর সাইডের নকশাগুলোতে ময়লা আটকে নেই, কারণ এই নকশাগুলো একটু হালকা।
এই জন্য কিন্তু আমি খুব সহজে এই ময়লাগুলো ক্লিন করতে পেরেছি। তবে এই ড্রয়ারের নকশাগুলোর যে ময়লাগুলো আটকে আছে এগুলো কোনোভাবেই ক্লিন করতে পারছি না। আর চেষ্টা করছি, সেই সাথে আমার আপুদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি চা পাতা, সেই সাথে নিয়েছি নারকেল তেল। তো চা পাতা, নারকেল তেল এবং অল্প পরিমাণে পানি দিয়ে আমি কিছুক্ষণ চুলায় জাল করে নিয়েছি। আর এই যে কালারটা কিন্তু এরকম এসেছে। এখানে আমি নরম দেখে একটা কাপড় ব্যবহার করছি, সেই সাথে এই উপকরণগুলো দিয়ে আমি খুব সহজে এই নকশাগুলোর ভিতর যে ময়লা আটকে আছে এগুলো ক্লিন করে নিব। কাপড়টা যেহেতু খুব বেশি নরম ছিল, এই জন্য এই নকশাগুলোর মাঝে আমি খুব সহজেই কিন্তু কাপড়টা দিয়ে পরিষ্কার করতে পারছি। আর দেখতেই পারছেন ম্যাজিকের মতন কাজ করছে। আমার তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। একটুতেই ময়লাগুলো কাপড়ের সাথে উঠে আসছে। আমি বারবার করে কাপড়টা যে মিশ্রণটা তৈরি করেছি সেটার ভিতর ভিজিয়ে আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ফার্নিচার পরিষ্কার করলে ফার্নিচারের কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না, যেহেতু আমি এখানে নারকেল তেল এবং চা পাতা ব্যবহার করেছি। চা পাতা এবং নারকেল তেল একটু জাল করে নিয়েছি, এতে করে যখনই আমি এই ফার্নিচারে ব্যবহার করেছি তখন কিন্তু মিশ্রণটা ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি। আমি বাসার সবগুলো ফার্নিচার সিম্পলের ভিতর রাখার চেষ্টা করেছি। এই একটা মাত্র ওয়ারড্রোব বা ফার্নিচার খুব বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। এটার পিছনে আমার তো একটু খাটুনি খাটতেই হবে। সম্পূর্ণ ওয়ারড্রোবটা যখন ক্লিন করার পর নিচে দেখছিলাম খুব বেশি ভালো লাগছিল। এটুকুই হয়তো নিজের সার্থকতা, তাছাড়া আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি। 11:30 সময় আমি এই ওয়ারড্রোব ক্লিন করতে বসেছি। সম্পূর্ণ ওয়ারড্রোবটা ক্লিন করা শেষ করে সময় দেখছি 12টা বাজে। ডয়ারগুলো ক্লিন করার পিছনে আমার একটু বেশি সময় দিতে হয়েছে, এখানকার নকশাগুলো একটু ঘন, এই জন্য। এই তো আমার কিন্তু এরই মাঝে সম্পূর্ণ ওয়ারড্রোবটা ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপড় দিয়ে সম্পূর্ণ ওয়ারড্রোবের নকশাগুলোর মাঝে দিয়ে আমি মুছে ফেলছি। ক্লিন করার পর এক্সট্রা যে তেলগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই মুছে ফেলতে হবে। এই তেলটা মুছে না ফেললে হবে কি, পরবর্তীতে অল্পতেই নকশার মাঝে ময়লা আটকে থাকবে। বাসার সব ফার্নিচার আমি নর্মাল কাপড় দিয়ে রেগুলার মুছে ফেলি। অতিরিক্ত ময়লা থাকার কারণে আজ আমি ওয়ারড্রোবটা এভাবেই পরিষ্কার করলাম। বাসা গুছিয়ে এখন রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। তো এখানে আগেই ভাত বসিয়ে দিচ্ছি আর চাল ধোয়া সম্পূর্ণ পানিটা রেখে দিয়েছি, গাছে দিতে হবে। গাছগুলো একদম ঢলে পড়েছে, এরই মাঝে গাছে পানি দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে সবজিগুলো কেটে নিব। কাঁকরোলের যেই উপরের কাঁটাযুক্ত অংশগুলো রয়েছে সেগুলো তো ফেলে দেওয়া হয়। ভাতের পানিটা ফুটে এসেছে, জালটা কমিয়ে দিয়েছি, সেই সাথে ঢাকনাটা খুলে দিয়েছি। এখন সবজিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে নিয়েছি বেগুন, আলু এবং কাঁকরোল, এগুলো কেটে নিয়েছি। সেই সাথে পেঁয়াজ কেটেছি এবং মশলাটা বেটে নিয়েছি। ভাত হয়ে গিয়েছে, ভাতের মানটা কিন্তু এখন গেলে নিব। এখন আমার অনেক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। বড়জা আক্তার আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন, আমি মাগুরার মেয়ে, ঢাকা থেকে দেখছি। আমার শ্বশুরবাড়ি ঢাকা সাভারে। যখন বললেন ঘাটকোল, তখন আমার মনে হয়েছিল আপনি আমাদের এলাকার মানুষ। নারকেলের দুধের জিনিস আমার খুব পছন্দ। তুমি থাকো কোথায় জানিও। অনেক 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 ভালোবাসা, অনেক দোয়া রইল আপু তোমার পরিবারের জন্য। আমার বাড়ি ফরিদপুর এবং ফরিদপুরের পাশেই কিন্তু আপু মাগুরা। হয়তো আপু জানবেন এবং চিনবেন, যেহেতু মাগুরা থেকেছেন, হয়তো বড় হয়েছেন সেখানে থেকে। খুব বেশি ভালো লাগছিল আমার প্রিয় আপুর কমেন্টটা পড়ে। আপু এত ভালোবাসা দিয়ে আমাকে কমেন্টটা করেছেন, অনেক বেশি আপুর জন্য ভালোবাসা, দোয়া রইল। এদিকে তো রান্না করছি, মাছ রান্না করছি বেগুন এবং আলু দিয়ে, সেই সাথে কাঁকরোল এবং আলু ভাজি করছি। কাঁকরোলটা একদমই পছন্দ করে না আমার ছেলেটা, এই জন্য তার পছন্দের আলুটা ভাজি করা হচ্ছে। তো এখানে কাঁকরোল এবং আলুটা আমি ঢাকনা দিয়ে ভাজি করে নিচ্ছি। তো ঢাকনাটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, কারণ এই প্যানের ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না। তাড়াহুড়ার মাঝে কোথায় কোন জিনিসটা রাখি মাঝে মাঝে আমি নিজেই খুঁজে পাই না। যখন অনেকগুলো ঢাকনা একই জায়গায় থাকে তখন তো খুঁজে পাওয়া আরও বেশি মুশকিল। তো এদিকে মাছ কষিয়ে আজ রান্না করছি, অনেক দিন পর আজ মাছ কষিয়ে রান্না করছি। তো এখানে মাছগুলো কষিয়ে তুলে রেখেছি, সেই সাথে এখানে কেটে রাখা বেগুন এবং আলুগুলো কষানোর জন্য দিয়েছি। অন্যদিকে কাঁকরোল এবং আলুটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। যেসব প্রিয় আপুরা এখনও আছেন আমার সাথে, খুব ভালোবাসা দিয়ে দেখছেন আমার ভিডিওটি, যদি ভালো লাগে বা ইচ্ছা হয় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে আসলে আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। অন্যদিকে কাঁকরোলগুলো ভাজি করে নিয়েছি। তো সেই সাথে আমি কিন্তু এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়েছি। যে কোনো ভাজির সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচটা এভাবে দিলে খুব বেশি ভালো লাগে। ভাজিটা বাটিতে নিয়ে নিয়েছি, সেই সাথে এদিকে মাছ এবং বেগুন আলুর তরকারিটা হয়ে গিয়েছে। তো এটা এখন বাটিতে তুলে নিব। নেহাস মম কিচেন আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু তোমার ভয়েস শুধু আমার না, আমার ছেলেরও চেনা হয়ে গেছে। তোমার ভিডিও দেখলে ও উকিতে দেখে আমি কি দেখছি। অনেক 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 ভালোবাসা ছোট্ট বাবা শোনার জন্য, অনেক আদর রইল। এদিকে আমি প্যানগুলো খুব সুন্দর করে ক্লিন করছি। আমি কিন্তু নর্মাল একটা নরম মাজনি দিয়ে আমি প্যানগুলো পরিষ্কার করছি ভিম লিকুইড ব্যবহার করে। খাদিজা আক্তার আইডি থেকে আমার প্রিয় আপু জানতে চাইছিলেন যে নন স্টিক প্যানগুলো কীভাবে পরিষ্কার রাখা যায় বা সুন্দর রাখা যায়। আমি এভাবেই সবসময় নন স্টিক প্যানগুলো পরিষ্কার রাখি। তো স্প্যাচুলা ব্যবহার করতে পারেন, তাছাড়া কাঠের খুন্তি ব্যবহার করতে পারেন। স্টিলের কোনো ধরনের খুন্তি ব্যবহার করা যাবে না। আর রান্নার পর তরকারিটা বাটিতে তুলে নিতে হবে, সেই সাথে পাতিলগুলো ক্লিন করে রাখতে হবে। নন স্টিক প্যানগুলো সুন্দর রাখতে হলে এভাবে একটু যত্ন নিতে হবে। এদিকে ঢাকনাতে একটু সমস্যা ছিল, সেটা আমি ঠিক করে নিয়েছি। তো রান্নাবান্না তো কখনই হয়ে গিয়েছে, এখন খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করে নিচ্ছি। দুপুরের আয়োজনে আমাদের এগুলোই ছিল আজ, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি। তো আজ কিন্তু খুব অল্প সময়ের ভিতর নাস্তাটা রেডি করে ফেলবো, কারণ ফ্রোজেন সিঙ্গারা রয়েছে, সেগুলো ভেজে ফেলবো। সিঙ্গারাগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এগুলো নর্মাল হয়ে এসেছে। তো এখন ভেজে নিচ্ছি। চুলার চালটা আমি অল্প রেখে তারপর সিঙ্গারাগুলো ভাজছি। এখানে আমি একটু কালার করে সিঙ্গারাগুলো ভাজবো। আমার কাছে এরকমই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, সেই সাথে সিঙ্গারার টেস্টটাও খুব ভালো লাগে। এদিকেই তো সিঙ্গারাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আমার ছোট্ট বাবা শোনা, সে কিন্তু আজ রান্নাঘরে আমার সাথে নেই, সে রুমে আছে। মাত্রই ঘুম থেকে সে উঠেছে। মাঝে মাঝে যখন বিকালের দিকে ঘুমিয়ে যায় তখন হয় কি রাত 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। এদিকে আমাদের নাস্তা রেডি, সিঙ্গারার সাথে সস নিয়ে নিয়েছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।